আমরা না, খুব বড় বড় লাভ ছিল। আমি আর যাচ্ছি না পুরনো বিতর্কে। যারা একটা কাউন্সিলর হয়ে একটা পৌরসভা চালাতে পারেনি, নিজেদের সরকার নিজেদের পৌরসভা ভেঙে দেয়, তারা আবার এমএলএ হওয়ার স্বপ্ন দেখেছিল, দাঁড়িয়েছিল, কোটি কোটি টাকা খরচ করেছে। আরে রাজনীতিটা এত সহজ না, অ্যাডমিনিস্ট্রেশনটা এত সহজ না। 40 বছরের অভিজ্ঞতা নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন আমি কাজ করছি। 3 টাইমস আমি গ্রাম পঞ্চায়েতের ছিলাম, একেবারে গ্রাস রুটে। 15 বছর আমি গ্রাম পঞ্চায়েতে ছিলাম, 2 বার আমি প্রধান ছিলাম। হরিণঘাটা ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। 1 থেকে 11 আমি টানা 10 বছর এমএলএ ছিলাম। অবিভক্ত চাকদার 6টা অংশ আমাদের হরিণঘাটার মধ্যে পড়তো। দেউলি, হিংনাড়া, তারপরে আমাদের ঘেটুগাছি, রাউতারি, শিমুরালি, আর এদিকে তাতলাটু। 10 বছর আমি এমএলএ ছিলাম। 6 থেকে 11 আমি মন্ত্রী ছিলাম। 21 থেকে 26 আমি এমএলএ। আবার 26 থেকে 31 বছর পর্যন্ত এমএলএ থাকবো যদি বেঁচে থাকি। তাহলে এতগুলো বছর আমি অ্যাডমিনিস্ট্রেশনে যুক্ত, ওরা আমায় ফু দিয়ে উড়িয়ে দিচ্ছে। শঙ্কর সিং, আমরা শ্রদ্ধা করি, সিনিয়র মোস্ট লিডার, সিনিয়র সিটিজেন, একটা মিটিংয়ে ওপেন বলেছেন, কে বঙ্কিম, হাত মুচড়ে ভেঙে দেবো। ওদের হাত আমাদের ভাঙতে হয়নি, মানুষ ওদের হাত পা ভেঙে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কত ভয়ঙ্কর সন্ত্রাসের মুখে দাঁড়িয়ে আমাদের কর্মীরা ভোট করেছে। আজকে হাজার হাজার মানুষকে আমরা দেখছি আমাদের মিছিলে চলে আসছে। আমার বাড়িতে শয়ে শয়ে মানুষ আমাকে সংবর্ধনা দিতে যাচ্ছে। সেই অংশের মানুষ আমরা বলা বলি করছিলাম, আমরা যদি পেতাম তাহলে আমাদের এত বেগ পেতে হতো। কিন্তু আমরা বলেছিলাম, আমরা বুঝেছিলাম মানুষ আমাদের আছে, ভোটার আমাদের আছে, বাক্স ভরে যাবে। বটমে টিপ দিয়েছে, বটমে টিপ দেওয়ার জায়গা নেই, বটম একদম নিচে ডেবে গেছে। সবাই আসছে বলছে, দাদা আপনার বোতামটা একেবারে নিচে ডেবে যাচ্ছে। আমরা বলেছিলাম যে তাহলে আমরা জিতছি। তো মানুষ আমাদের পাশে ছিল, কিন্তু মানুষ ভয়ের জন্য বেরোতে পারে না। আমি চৌমাথা একটা ফলের দোকান, উল্টো দিকে একটা স্টেশনারি দোকান, একটা বেবি ফুড একজন কিনতে দিয়েছিল, গাড়িটা দাঁড় করিয়ে ওখানে নিচ্ছিল। ভদ্রলোক আমাকে বলছে, আপনি আগে দেখুন, অন্য কোথাও এখানে দাঁড়াবেন না প্লিজ। তাই বললাম, কেন? প্রথমে উনি ইতস্তত করে বলছে এখানে ভিড় হবে, জ্যাম হবে। বাস্তবে তা নয়। ওনার দোকানে দাঁড়িয়ে আমি একটা বেবি ফুড কিনবো, উনি ভয় পাচ্ছেন তৃণমূল এসে কালকে সকালে দাঁড়াবে, যে বঙ্কিম ঘোষ কি বলে গেল। এতটা মানুষের মধ্যে আতঙ্ক ঢুকে গেছিল, ভয় ঢুকে গিয়েছিল। মানুষ বেরোতে পারছে না ভয়ে, দমবন্ধ অবস্থায়। চায়ের দোকানে বিজেপির পক্ষে কথা বলতে পারছে না, অথচ লোকটা বিজেপি করে। এই আতঙ্কের মধ্যে দাঁড়িয়ে আমরা নির্বাচন করেছি। মানুষ আমাদের পাশে ছিল বলে, সমস্ত হিন্দু এক হয়েছে বলে আজকে আমাদের এই বিশাল জয়, আমাদের এই বিরাট জয়। এই জয়ের মর্যাদা আমাদের মানুষকে দিতে হবে। আমি আর সময় না নিয়ে আপনাদের কাছে এইটুকু দায়িত্ব নিয়ে বলছি, এই জয়ের মধ্যে দিয়ে মানুষের প্রতি আমাদের দায়িত্ব, দায়বদ্ধতা অনেক বেড়েছে। সময় বেঁধে সেই দায়বদ্ধতা আমাদের পালন করতে হবে, মানুষের পাশে থাকতে হবে, মানুষের সুখ দুঃখে সাথী হতে হবে। আমরা পারি না পারা, আমাদের প্রত্যেকটা কার্যকর্তার কাছে আমার অনুরোধ থাকবে, অন্তত আপনার হাসি মুখটা নিয়ে তার পাশে দাঁড়ান। তার সাথে কোনো অভদ্র আচরণ করবেন না। আপনি কিছু না দিতে পারেন, অন্তত তার কাছে হেসে যান, তার গায়ে হাতটা বোলান, তার বাড়িতে একদিন গিয়ে 1 গ্লাস জল খেয়ে আসুন, দেখবেন সে প্লিজড হবে। এত কোটি কোটি মানুষকে তো দেওয়া সব সম্ভব নয়, কিন্তু যাদের যে অংশটাকে না দিলে নয়, যে অংশের উপর দিয়ে সমস্ত অংশের মানুষ যাতায়াত করবে, একটা রাস্তা, একটা বিল্ডিং, একটা ব্রিজ, একটা হসপিটাল, কনস্ট্রাকটিভ জব, এগুলো আমরা ধারাবাহিক দেব। কিন্তু ব্যক্তিগত বেনিফিশিয়ারিকে সবাইকে ধরে ধরা দেওয়া সম্ভব নয়, কিন্তু তবু আমরা করব। করোনার সময় আমাদের দেশের প্রধানমন্ত্রী, আপনারা জানেন, 140 কোটি মানুষের দেশের মধ্যে 80 কোটি মানুষকে মাথা পিছু 5 কেজি চাল, পরিবার পিছু 35 কেজি চাল, যেটা এখনও কন্টিনিউ করছে, আগামী 31 সাল পর্যন্ত যাবে। নরেন্দ্র মোদী করেছে, কোনো জাত বিচার করেনি, কোনো ধর্মের বিচার করেনি। হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, সমস্ত ধর্মপ্রাণ মানুষ এই সুবিধা পাচ্ছে। নরেন্দ্র মোদী এটা করেন না, এটা ওরা করেছে। লক্ষ্মীর ভাণ্ডারে বিজেপি করে, বিরোধী যারা করে তাদের হবে না লক্ষ্মীর ভাণ্ডার। ওদের মিছিল মিটিং করে, ওদের দেওয়াল লেখে, ওদের স্লোগান দেয়, ওদের ঝান্ডা দেয়, তাদের জন্য বরাদ্দ ছিল লক্ষ্মীর ভাণ্ডার। বহু মানুষ পায়নি, আমাদের বহু মহিলারা পায়নি। আর 12 পাতার একটা ফর্ম বেরিয়েছে,
লেখালেখি শুরু হয়ে গেল পেপারে। আরে 12 পাতার যে ফর্মটা ফিল আপ করতে হয়েছে সেটা সব জায়গায় ফিল আপ করতে হবে না, যে অংশটা করতে হবে সেই অংশটা একটা টিক দিয়ে দিন, নাম, বাবার নাম, ঠিকানা, মোবাইল নাম্বার ইত্যাদি যা বলেছে দিয়ে দিন। এটা করা হয়েছে আগামী দিনে ভারত সরকারের অনেক প্রকল্প গরিব মানুষের জন্য আসবে, বিপিএল তালিকাভুক্ত মানুষের জন্য আসবে, সাধারণ মানুষ, মধ্যবিত্ত মানুষের জন্য আসবে। সেখানে ওই ফর্মে যে টাইটেরিয়া আছে সেগুলো পরবর্তী সময় আবার ফিল আপ করতে হবে, সেই জন্য একেবারে প্রথম দিকে দিয়েই সেটা ফিল আপ করে নেওয়া হচ্ছে। আপনারা শুনলে আনন্দিত হবেন, গতকাল আমরা 30 লাখ অন্নপূর্ণা যোজনা ভান্ডারে 3000 টাকা করে ঢুকিয়ে দিয়েছে মহিলাদের গোটা রাজ্যে। প্রসেস চলছে, আগামী 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস ধরে চলবে। একটা মহিলা বাদ যাবে না যারা এটা পাবে না। গতকাল আমাদের চাকদায় 65,000 আমাদের টার্গেট, 65,000 মহিলাকে আমরা দেব। গতকালই আমরা চাকদা বিডিও অফিসে প্রতীকী হিসাবে 100 জন মহিলার হাতে আমরা শংসাপত্র তুলে দিয়েছি, তাদের অ্যাকাউন্টে 3000 ঢুকিয়েছি। আর সব পঞ্চায়েত ধরে আমাদের কার্যকর্তা থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যারা আছে, পঞ্চায়েতে যারা আছে, সবাইকে যুক্ত করে আমরা 12,000 পরিবারকে কালকে 30,000 টাকা ঢুকিয়েছি। 12,000 মহিলার হাতে কালকে অ্যাকাউন্টে 3000 টাকা করে ঢুকে। এটা আমাদের কমিটমেন্ট ছিল, সরকারে এলেই আমরা 1 মাস 2 মাসের মধ্যে করব। আমরা বলেছিলাম মহিলারা যে বাসে যাবে সেই বাসে ফ্রি। অনেকে তাচ্ছিল্য করেছিল, বলেছিল এত টাকা কোথায় পাবো। আরে কেন্দ্রে আমরা, রাজ্যে আমরা টাকার চিন্তা আমরা করি না। ওরা টাকা সব খেয়ে গেছে। 8 লক্ষ কোটি টাকা ঋণ করেছে বাজারে, ঋণের সুদ দিতে হচ্ছে 80,000 কোটি টাকা। এই সব কিছুকে মেকআপ করে বিধানসভায় আমরা একটা সুনির্দিষ্ট বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল। অনেক ব্যবসায়ীরা বারবার গেল, অনুনয় করলো, বিনীতভাবে বললো, হাত জোর করে বললো যে আপনারা দিয়ে দিন, আজ দিই, কাল দিই, কাল বোর্ডের মিটিং হবে, এইসব করলো। চেয়ারম্যানকে ফোন করছি, ভাইস চেয়ারম্যানকে ফোন করছি, নো রেসপন্স। তারপরে শেষের দিকে যখন অ্যাডমিনিস্ট্রেটর বসলো, এসডিও তাকে বলে টলে একটা জায়গা করালো, ওখানে কিছু বালি পাথর পড়েছে, কিন্তু 5 বছর ওই কাজটা আমি করে যেতে পারিনি। 6 নম্বর ওয়ার্ডে একটা পুকুরের ঘাট, তার সিঁড়ি করে দিতে হবে, 6 লক্ষ টাকা দিলাম। 3.5 বছর ধরে ওখানে কোনো নো অবজেকশন সার্টিফিকেট দিল না। বুথের লোকরা দল বেঁধে মহিলারা গিয়ে বললো যে উনি টাকাটা দিয়েছেন, আপনারা ছেড়ে দিন, এটা আমাদের খুব প্রয়োজন। দেয়নি, সে টাকাটা ফেরত চলে যায়। এরকম অসংখ্য উদাহরণ দিতে পারি। তারপর বিইউপি দপ্তরে সল্টলেকে গিয়ে সেখান থেকে প্রিন্সিপাল সেক্রেটারির সাথে কথা বলে আমি গ্রামীণ এলাকায় কাজগুলো করতে পেরেছি। 3টি স্কুলে 17 লাখ টাকা করে স্মার্ট ক্লাস করার জন্য দিয়েছি। পুরো কম্পিউটার বসবে, ছাত্রছাত্রীরা ব্যবহার করবে। কটা মুক্ত মঞ্চ করেছি, কটা স্কুলকে বিল্ডিং করে দিয়েছি, কিছু রাস্তাঘাট করেছি, আর কিছু স্তম্ভবাতি করেছি, সোলার লাইট করেছি। কিন্তু টাউনে সেই অর্থে কাজ করতে পারিনি, আমাকে করতে দেওয়া হয়নি। কিন্তু এবার দিল্লিতে আমাদের বিজেপি সরকার, রাজ্যে বিজেপি সরকার, চাকদায় বিজেপি সরকার। গত 5 বছরে আমরা যে কাজ করতে পারিনি, গত 15 বছরে আমরা তৃণমূল কংগ্রেস এখানে যা কাজ করেনি, আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আগামী 5 বছরে আমরা সেই কাজ করব। চাকদা করবই, যে কোনো চ্যালেঞ্জ আমাদের মুখ্যমন্ত্রী বলেছেন। আমরা প্রথম জোর দিয়েছি আমাদের চাকদা স্টেট জেনারেল হসপিটাল। অলরেডি ওখানে আমাদের এসডিও ছিলেন, বিএমওই ছিলেন, সিএমওই ছিলেন, সুপার ইনচার্জ ছিলেন, অন্যান্য ডাক্তাররা ছিলেন। জরাজীর্ণ অবস্থায়, একটা অবহেলিত অবস্থায়, একটা বেহাল অবস্থায় চাকদাটা। ডাক্তার নেই, নার্স নেই, সুইপার নেই, জেনারেটর নেই, লেবার রুমে কোনো এসি নেই, রুগী কল্যাণ সমিতি ছিল, কেউ দেখভাল করার ছিল না। আমি এতগুলো জিনিস ওখানে বের করলাম কি করে? আমরা ম্যান্ডেট দিয়ে এসেছি সুপারকে যে আপনি রিকোয়ারমেন্ট দিন, আপনার কটা ডাক্তার লাগবে, কটা নার্স লাগবে, কটা সুইপার লাগবে, কটা জেনারেটর লাগবে, কটা লাইট লাগবে, সমস্ত কিছু দিয়ে পিডাব্লিউডির ইঞ্জিনিয়ারকে পাঠিয়ে ওখানে সার্ভে করে ওরা একটা এস্টিমেট দিয়েছে। সেই এস্টিমেট আমার কাছে আছে। কালকে নবান্নে যাচ্ছি, আমাদের মুখ্যমন্ত্রী থাকবে, উনি বলেছেন যার যার আছে দিয়ে দিন। 21শে জুনে আমাদের বাজেট, সেই বাজেটের আগে ওই অ্যামাউন্ট ঢুকিয়ে দেবো। এবং আমরা বলেছি 6 মাসের মধ্যে চাকদা স্টেট জেনারেল হসপিটালকে আমরা একটা চ্যাম্পিয়ন হসপিটালে পরিণত করব। কথায় কথায় সামান্য একটু পেট ব্যথা হলে এমসে পাঠিয়ে দেয়, জওহরলালে পাঠিয়ে দেয়। কেন?
MBBS ডাক্তার এখানে তো আছে, রাত্রে একটা নার্স থাকে, রুগীরা ছটফট করছে, কেউ দেখার নেই। আমাকে কতজনে ফোন করেছে, কিন্তু আমি অসহায় ছিলাম। আমি এলেই ওখানে সুপারের ওপর আক্রমণ হবে, অকথ্য গালিগালাজ করবে। 24 ঘন্টায় এই হসপিটাল চলবে, মেজর অপারেশন হবে, ওটি হবে। আমাদের একটা রুম আছে ওখানে, ওই ডায়ালিসিস করার জন্য আমরা দেখলাম, ওই ডায়ালিসিসটা আমরা এখানে চালু করব, আমরা কথা বলেছি। এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটিতে আছে। দ্বিতীয় প্রায়োরিটিতে ছিল, এটা আমি লোকাল MLA হিসাবে একটা নির্বাচনী ইশতেহার বের করেছিলাম। সেখানে আমি একটা লিফলেট বিলি করেছিলাম মানুষকে, যে বিধায়কে জিতে আসলে আমরা কি কি করব। তৃণমূলও করেছিল, কিন্তু ওদের তো আর করার সুযোগ নেই। এখন সুযোগ আমাদের সামনে আছে, সেটা হচ্ছে 50 নম্বর রেল গেট। অনেক MLA অনেক MP চলে গেছে গত 40-50 বছরে। এই রেল গেটটাকে কেউ নজর দেয়। একটা কনজাস্টেড এরিয়ার মধ্যে দুটো লাইন গেছে, রেল গেটটা যখন পড়ে এপারে ওপারে অসংখ্য পথযাত্রী তারা দাঁড়িয়ে পড়ে, মোটরসাইকেল গাড়ি নিয়ে, সাইকেল নিয়ে যাতায়াত করতে প্রচুর টাইম লেগে যায়। 25 মিনিট, 30 মিনিট, 35 মিনিট লেগে যায়। আমি একটা রেল ম্যানেজারের সাথে কথা বলছিলাম, উনি বলছেন প্রতিদিন এই রেল লাইন থেকে 1 লক্ষ মানুষের যাতায়াত হয়। 1 লক্ষ মানুষ এই সকাল থেকে রাত পর্যন্ত এখান থেকে যাতায়াত করে। তাহলে কত সময় অপচয় হয় এটা কনজাস্টেড হওয়ার কারণে। ফলে এটাকে রিনোভেট করতে হয়। কালকে আমাদের নবান্নে ডেকেছে, রেলমন্ত্রী আসছেন অশ্বিনী বৈষ্ণব। ইতিমধ্যে দিল্লি থেকে আমাকে ফোন করেছিল একটা নন বেঙ্গলি অফিসার, তিনি বলেছেন আপনার ওখানকার প্রবলেম রেলের। আমি বললাম রেল স্টেশনটাকে একটা মডার্ন রেল স্টেশনে পরিণত করতে হবে, আর এই প্রবলেম। তো ওরা বললো যে কেন আপনার এতদিনে হয়নি। আমি বললাম এখানে হয়নি, এখানে একটা আঞ্চলিক দল ছিল তৃণমূল কংগ্রেস, জমি একটা ফ্যাক্টর, জমি লাগবে, জমির জন্য যে ক্লিয়ারেন্স দরকার রাজ্য সরকার সেটাকে আমাদের ক্লিয়ারেন্স দেয়নি। জগন্নাথ সরকার চেষ্টা করেছে, আমরাও চেষ্টা করেছি, লাস্ট 5 ইয়ার্স আমরা পারিনি। এবার রাজ্যে আমরা জমি জট আমরা মেটাবো, দিল্লিতে আমরা রেলের টাকা আনবো, আর আগামী 1 থেকে 1.5 বছরের মধ্যে এটা চেঞ্জ করে নতুন করে দেবো। সমস্ত পেপারস রেডি করে কালকে যাচ্ছি, অশ্বিনী যাদবের হাতে আমরা দেবো। কালকে লেটার ইস্যু রেডি হয়ে গেছে। এরকম আমরা একটা একটা করে কনস্ট্রাকটিভ জব যেগুলো সেগুলো আমরা করব। কিন্তু গ্রামীণ উন্নয়ন, শহর এলাকার উন্নয়ন, আপনারা জানেন দুটো স্তম্ভ, একটা হচ্ছে পৌরসভা, অপরদিকে গ্রাম পঞ্চায়েত, 3 টায়ার গ্রাম পঞ্চায়েত। ফলে এখানে পৌরসভা নেই, অ্যাডমিনিস্ট্রেটর নেই, এক্সিকিউটিভ অফিসার চালাচ্ছেন, SDO হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে মাঝে মধ্যে এসে দেখছেন। ফলে ফান্ড এখানে এখন ঢুকছে না। যে লিমিটেড ফান্ড আছে সেটা দিয়ে আমি সেদিন বলেছি ইমিডিয়েট জঙ্গল সাফাইগুলো করুন, সেগুলো দিয়ে শুরু করে দিন। যা আছে উপর থেকে জলটা পড়বে, তারপরে তো পুকুরে ভরবে। পুকুর নেই, বিল নেই, জলটা রাখবো কোথায়? মাথার উপর তো রাখা যাবে না জল। তাহলে আমাদের মানব সমাজকে যদি বাঁচাতে হয় তাহলে জলকে ধরতে হবে। জল ধরার জন্য যা পুকুর ছিল সেগুলোকে চড়া দামে বিক্রি করেছে চাকদা টাউনে, গোটা রাজ্যেই হয়েছে। আমরা এখানে বলে যাচ্ছি, আমি এখানে বলে যাচ্ছি, যারা যারা পুকুর বন্ধ করেছেন তার তালিকা আমরা বের করব। যারা যারা পুকুর বুঝে দিয়েছেন তাদেরকে দিয়ে পুকুর কাটিয়ে আমরা সেই কাজ করাবো, করে দিতে হবে। পুকুর ওখানে বানিয়ে দিতে হবে, প্রয়োজনে বুলডোজার দিয়ে ওই বাড়ি ভাঙা হবে। আমাদের চিফ মিনিস্টার বলছেন কলকাতায় ভাঙা হয়েছে অনেকবার, অবৈধ বিল্ডিং নির্মাণ হয়েছে। সেই জন্য আমি বলবো যে জল আমাদের ধরে রাখতে হবে। ভয়ঙ্কর বিপদ, পুকুরে জল জমবে, ওপর থেকে জল জমবে, সেই জল থেকে বাষ্প সৃষ্টি হবে, বাষ্প উপরে চলে যাবে, তারপরে মেঘ সৃষ্টি হবে, তারপরে বৃষ্টি হবে। তা জল ধরার ব্যবস্থাটাই যদি না হয়, বিজ্ঞানের নিয়মে ওপরে বাষ্পটা যাবে কি করে, মেঘ তৈরি হবে কি করে, গাছপালা কেটে ফেললে মেঘ তৈরি হবে কি করে? ফলে এগুলো সম্পর্কে আমাদের সতর্ক হতে হবে। আজকে বিশ্ব উষ্ণায়ন, ওয়ার্ল্ড গ্লোবালাইজেশন একটা ভয়ঙ্কর বিপদের দিক। এই ব্যাপারে আমাদের এখন থেকে প্রতিটি বাচ্চাকে ঘরে আমাদের শিক্ষা দিতে হবে, তাহলে আমাদের পরিবেশ ভারসাম্যটা ঠিক মতন থাকবে। দ্বিতীয়ত যেটা বলার,
আমি বেশি সময় নেব না। মানুষ আমাদের জিতিয়েছেন, আপনারা আমাদের জিতিয়েছেন, প্রচুর ভোটে জিতিয়েছেন। মানুষ একটা দমবন্ধ অবস্থায় চলে গিয়েছিল গত 15 বছর, এখন মুক্ত বাতাসে মানুষ বেরিয়ে আসছে। গত 5 বছর আমি এখানকার বিধায়ক ছিলাম, আমি একটা ক্লাবে যেতে পারিনি, ক্লাব কর্তৃপক্ষ আমাকে ডাকেনি, আমি একটা পুজো কমিটি আমাকে একটা ইনভাইটেশন কার্ড দেয়নি, সরকারি কর্মসূচিতে আমাকে কোথাও বিডিও অফিসে মিটিং, পৌরসভা মিটিংয়ে আমাকে ডাকানি, অথচ আমি এই বিধানসভার প্রথম শ্রেণীর নাগরিক। সংসদীয় ব্যবস্থায় বলা আছে সরকার পক্ষ বিরোধী পক্ষ উভয়েরই গুরুত্ব আছে, এই জন্য সরকার পক্ষদের সংখ্যাগরিষ্ঠ করে পাঠায়, বিরোধীদের সংখ্যালঘু করে পাঠায়, কিন্তু উভয়েরই সংসদীয় গণতন্ত্রের মূল্য আছে। আমরা যেমন মানুষের কথা বিধানসভায় বলবো, ওরা মানুষের জন্য কি করলো ওরা বলবে, ওরা যে ভুল করছে সেগুলো বিরোধী হিসাবে আমরা বলবো। আপনাদের চাকদার কথা বলতে গিয়ে আমি বিধানসভার ভেতরে 5 বার সাসপেন্ড হয়েছি, 2 বার আমাকে এফআইআর করা হয়েছে আমার বিরুদ্ধে, শুভেন্দুদার বিরুদ্ধে 10 বার সাসপেন্ড করা হয়েছে, 4টে এফআইআর করা হয়েছে, অগ্নিমিতা পাল, শঙ্কর ঘোষ, আমরা যারা প্রথম সারিতে ছিলাম বিশেষ করে আমাদের উপরে এই আক্রমণগুলো নামিয়ে হয়েছে। এই চাকদার কথা বলতে গিয়ে, চাকদা রাস্তার কথা বলতে গিয়ে, চাকদা মিউনিসিপ্যালিটির কথা বলতে গিয়ে বলেছি, বিধানসভায় যে প্রসিডিং আছে সেই প্রসিডিংয়ের রেকর্ড আছে আমার বক্তব্য, যে কেউ দেখতে পারেন। ফলে আমাকে এখানে কোনো উন্নয়ন করতে দেওয়া হয় না। শুনলে অবাক হয়ে যাবেন, অনেকে জানেন না, আজকে জানতে পারছেন, কালকে কয়েকজন অবাক হয়ে গেছেন, বলছেন কি একটা বিধায়ক, বিরোধী বলুন সরকার পক্ষের বলুন, সেই বিধায়ক তার এলাকা উন্নয়নের জন্য 3 কোটি টাকা পাবেন। সেই 3 কোটি টাকার প্রথম টাকা যখন এলো, 70 লাখ টাকা ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্ট, ঘুকিয়া স্কুলে হেডমাস্টার আমাকে জেতার 1 মাস পরে একটা চিঠি পাঠালেন বাই পোস্টে। তারপর আমাকে ওভার টেলিফোনে বললেন যে স্যার একটা চিঠি পাঠিয়েছি আমার স্কুলে, ক্লাসরুমের সংখ্যা খুব কম কিন্তু আমার ছাত্রছাত্রী বেশি, আমাকে এখানে 2টো ক্লাসরুম করে দিতে হবে। আমি দেখলাম ফার্স্ট চিঠি ওনার এসে ওনাকেই দিই, 9 লক্ষ টাকা 2টো বিল্ডিংয়ের জন্য আমি ওনাকে ডিএমকে বলে পাঠালাম, মানে আমি সুপারিশ করলে ডিএম সেই টাকাটা ওনার হাতে পাঠাবে, স্কুলে পাঠাবে। ডিএম আমার কথা মতো 9 লক্ষ টাকার একটা চেক পাঠালেন। 1 মাস পরে হেডমাস্টার আমায় ফোন করে বলছেন যে স্যার আমি দুঃখিত, আপনার টাকা নিয়ে আমি কাজ করতে পারবো না, এই টাকাটা আমি ফেরত দেবো। আমি বললাম মাস্টারমশাই কী বলছেন আপনি, সবার আগে আপনাকে টাকা দিলাম। বলছে আমি আপনাকে বিষয়টা বাড়ি গিয়ে বলবো। আমি বললাম না না, আপনি ফোনে বলুন, আমি কোনো কল রেকর্ড করি না, আপনার চিন্তা নেই, আপনি বলুন। বললো যে তৃণমূলে 4-5টা ছেলে মোটরসাইকেল করে এসে আমাকে হুমকি দিয়ে বলে গেল, আপনি যদি বিধায়ক বঙ্কিম ঘোষের টাকায় এখানে উন্নয়ন করেন আপনাকে দার্জিলিং বা কুচবিহারে আমরা ট্রান্সফার করব। খুব স্বাভাবিক উনি ভয় পেয়ে গেলেন। 9 লক্ষ টাকার চেক তৃণমূলের হারমাদদের ভয়ে পাঠিয়ে দিলেন তিনি ডিএমের কাছে। আচ্ছা বলুন তো, আপনারা বলুন, শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এখানে আছেন যারা আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আমার কথা শুনছেন, আজকে ওখানে যে বিল্ডিং 2টো হতো বা ক্লাসরুম 2টো হতো, ওটা তো এই চাকদার একটা অ্যাসেট হতো, একটা সম্পদ হতো। আমি এমএলএ হতেও পারতাম, নাও হতে পারতাম, কিন্তু ওই বিল্ডিং 2টো, ওই ক্লাসরুম 2টো বছরের পর বছর তার নিজস্ব ভঙ্গিতে দাঁড়িয়ে থাকে, আর পরবর্তী প্রজন্ম তারা ওই বিল্ডিং 2টো ব্যবহার করে। আমাকে দেয়নি। এই মনিন্দ্র হাটের এখানে ব্যবসায়ীরা মানে মিটিং করলো, দোতলায় উঠে বললো যে আমাদের এখানে একটা আধুনিক টয়লেট করে দিতে হবে, মডার্ন টয়লেট। বললাম ঠিক আছে দেবো, ওদেরও 9 লাখ টাকা দিলাম। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে
ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র